থাকলে এগুলি প্রশ্ন প্রফেসর ইউনূসকে বলা উচিত। আমার মনে হয়েছে যে প্রফেসর ইউনূস আমাদেরকে মিথ্যাবাদী বলছে, যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার, আপনারা এই করিডোর নিয়েই বলেন। করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি নাই যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে যে আমরা এখানে একটা করিডোর দিতে যাচ্ছি। তেনায়া পেঁচায়া হাই রিপ্রেজেন্টেটিভ বলছে যে এইখানের মধ্যে একটা ত্রাণ করিডোর হচ্ছে, মানবিক করিডোর না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বললেন? যারা এগুলি বলতেছে শুধু মিথ্যা কথা বলতেছে, জাতির উদ্দেশ্যে ভাষণ। আমিও তো বলছি আমি মিথ্যাবাদী, কারণ এই কথা আমি কারে গিয়ে বলবো? আমিও তো বলছি, এটা উনারা বলছেন এবং উনারা এটা নিয়ে কথাও চালাইছেন। এটা কেমনে হলো? স্যার কিছু বক্তব্য সম্পর্কে বলেছেন মিথ্যাবাদী, একটু জেনারেলাইজ হয়ে গেছে, কিন্তু স্যার কিছু বক্তব্য, কিছু মিথ্যা কথা তো বলা হয়েছে খালেদ, কিছু মিথ্যা কথা বলা হয়েছে, কিছু কথা ছিল কারেক্ট। এবং স্যার যে কথাগুলো মিথ্যা ছিল হয়তো সেটা উদ্দেশ্য করে বলেছেন। আমি আপনাকে বলি, আমি তো সরকারের স্পোকসম্যান না। হ্যাঁ, এখন ধরেন আমি আমার ব্যাপারগুলো যেটা থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, যে ধরেন আমি আপনাকে বুঝাই বলি। হ্যাঁ, আমার একটা কথা দেখে আমাকে প্রায় লোকজন বলে বা বলার চেষ্টা করে, আমাকে আমার তো আপনার ফেসবুকে কমেন্ট পড়ার সময় হয় না, আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ কেউ পাঠায়, বলে যে এরকম আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে সারাদিন কাজ করবেন, যারা করবেন ইত্যাদি। ভাই আমি সারাদিন আপনি তো দেখছেন খালেদ না ভাই, আমি সারাদিনই কাজ করি। আপনাদেরকে অনেস্টলি বলি, আমি সরকারের দায়িত্বে আসার আগে 4-5 ঘন্টার বেশি কাজ করতাম না। আমি এখন কমপক্ষে 12 ঘন্টা কাজ করি। আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার মন্ত্রণালয়ে যায় দাঁড়ায় থাকেন, দেখেন, আপনারা আমার যারা কলিগ আছে জিজ্ঞেস করেন, আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আমি 10 মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি, বাংলাদেশে কোনো আইনমন্ত্রী 10 মাসে এত কাজ করে নাই। বাংলাদেশে কোনো আইনমন্ত্রী পিপিজিপি এরকম 4000 নিয়োগ দেয় নাই। বাংলাদেশে কোনো আইনমন্ত্রী 16,000 কেস প্রত্যাহারের সিদ্ধান্ত দেয় নাই। 16,000 কেস প্রত্যাহার করতে হয়েছে। এই কেসের যে কাগজপত্র আছে, চার্জশিট আছে এবং অধিকাংশ ক্ষেত্রে এফআইআর আছে, সেগুলিকে পরীক্ষা করে। আমি বলতে কিন্তু আমি আইন মন্ত্রণালয় বুঝাচ্ছি, আমার যত কাজ আছে তার মূল কৃতিত্ব হচ্ছে আমার আইন মন্ত্রণালয় কর্মকর্তারা। তারা শুক্রবার অফিস করেছে, তারা শনিবার অফিস করেছে, তারা বিয়ন্ড দ্য অফিস আর 7টা 8টা 9টা পর্যন্ত কাজ করেছে, করে এই কাজগুলা করেছে। আমাদের একটা মন্ত্রণালয়ের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠন সপ্তাহে আমি এবং পূর্তমন্ত্রী সেখানে কাজের অগ্রগতি দেখতে গিয়েছি। আমরা আপনার সংস্কারের প্রসঙ্গে মেজর যে কোঅর্ডিনেশন, ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল সংস্কার ভাগ করে করে বিভিন্ন মন্ত্রণালয়কে দিয়েছি। আমরা সংস্কার কাজ, সবচেয়ে বেশি সংস্কার কাজ করেছি। আমরা অন্য মন্ত্রণালয়কে যতভাবে পারা যায় আমাদের ওপিনিয়ন দিয়ে হোক, অ্যাডভাইস দিয়ে হোক, আমাদের কমেন্ট দিয়ে হোক সাহায্য করেছি। প্রত্যেক দিন রুটিন কাজ, আমার অফিসে একদিন আইসেন, এইরকম ফাইল জমে থাকে, সেই ফাইলগুলো ক্লিয়ার করতে হয়। এগুলির বাইরে এগুলি কাজ, রুটিন কাজের বাইরে। খালেদ আমাকে একটু বলতে দিবেন, আমি রুটিন কাজের বাইরে কি কি কাজ করেছি সেটা বললাম। আরেকটা কথা বলি আপনাকে, এই যে কাজ সকাল থেকে রাত পর্যন্ত, এই যে এইখানে এই অফিসে এই রুমের মধ্যে আমার বিল্ডিং অফিসে বসে মাঝে মাঝে 2টা বাজে কাজ করি। আমি আমাদের যে প্রবাসী কল্যাণের যে একজন কর্মকর্তা আছে, উনাকে ঈদের দিন আমার খেয়াল নাই, আমি কাজ করছিলাম সৌদি আরব, যে আমাদেরকে ড্রাফট এগ্রিমেন্টটা পাঠিয়েছে, সেই এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের প্রপোজালটা সেটা আমি নিজে করছিলাম, নিজে করে আমাদের একজন কর্মকর্তাকে পাঠিয়েছি। উনি আমাকে অবাক হয়ে ফোন করছে, বলে স্যার আজকে না ঈদ, আপনি কাজ করতেছেন? আমি অবাক বলে আমি কি হয়েছে, আমার তো সময় নাই, আমার বন্ধের মধ্যে কাজগুলো আগায় রাখতে হবে। এবং আমার কাছে দুঃখ লাগে কি, যে আমি কি ভাই আপনারে ভিডিও করে দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেছি? আপনার খবর নেন না, আপনার কাজের কোয়ান্টিটি দেখেন না। আমি তো আপনার বললাম, এই যে চ্যালেঞ্জ করলাম না, 10 মাসে এর চেয়ে বেশি কাজ কে করতে পারে? হিউম্যানলি পসিবল? খালি আপনাকে কোয়ান্টিটি ওয়াইজ বলি, আমি প্রতিদিন এভারেজে 12 ঘন্টা কাজ করি, এখানে আমি 4-5 ঘন্টা কাজ করতাম। এবং আমি আপনাকে বলি, প্রথম একটা কথা বলি, প্রথম 2 মাস 3 মাস আমি 16 ঘন্টা কাজ করতাম। প্রথম 1 মাস আমি এভারেজে 3 ঘন্টা ঘুমাতাম। আমি জীবনে কোনোদিন, আমি একমাত্র পিএইচডি করার সময় লাস্ট যখন এডিট করছিলাম, ওই লাস্ট 3 মাস এতটুকু কষ্ট করেছি, জীবনে আমি এত কষ্ট করি নাই। আমি প্রফেসর আসিফ নজরুল, আসলে আমাদের একটু সময়, আজকে আমাদেরকে একটু যদি বেশি সময় দেন, আমাদের একটু দেরিও হয়ে গেছে শুরু করতে, কারণ অনেকগুলি বিষয় আসলে অনেক দর্শক শুনতেও চাইছেন। প্রফেসর আসিফ নজরুল, আপনি জানেন যে আমরা একটু আইনের প্রসঙ্গে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, যে গত ফেব্রুয়ারি মাসে আপনি একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে হুটহাট কাউকে জামিন দেবেন না। আমি আপনাকে কোট করছি, যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না। অনেকেই বলছেন আইন উপদেষ্টার চেয়ারে থেকে আপনি যখন এটি বলছেন, তখন সেটা বিচার বিভাগের, শাসন বিভাগের হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে এটিকে দেখতে হবে। শোনেন, আমি 2টা কথা যদি আপনি একসাথে দেখেন, তাহলে হস্তক্ষেপের ইঙ্গিত হবে না। আপনি একটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের এখানে বিচার বিভাগও তারা প্রচন্ড আত্মবিশ্বাসহীনতায় ভুগছিল, কারণ শেখ হাসিনার আমলে তাদেরকে দাসত্বের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে। তারা কি ডিসিশন নিবে, কি ডিসিশন নিবে না, প্রত্যেকটা জিনিস
আইন মন্ত্রণালয়ের কাছে তাদেরকে বলতে হতো, মুখ চেয়ে থাকতে হতো। এগুলো আপনি জানেন, এগুলো বানানো কথা না। আমি পলিটিক্যাল কেসের কথা বলছি, নর্মাল কেসের না। এখন ধরেন তাদের তো, আমি তো আর ফোন করি না তাদের, আমি তো ডিরেকশন দেই না। জেনারেল যে রুলটা আইনের ক্ষেত্রে, জেনারেল যে রুলটা, সেটাই তো আমি বলেছি, আপনি হুটহাট করে জামিন দিবেন না, আবার যারা ডিজার্ভ করে তাদেরকে বঞ্চিত করবে না। কারণ আগের আমলে হুটহাট করেই জামিন দেওয়া হতো আওয়ামী লীগের লোকদের, আর যারা পাওয়ার কথা তাদেরকে বঞ্চিত করা হতো বিএনপির লোকদের বা জামাতের লোকদের বা আপনার হেফাজত ইসলামের লোকদের। সেই জন্য আমি কার্ডিনাল প্রিন্সিপালটা বলেছি, কার্ডিনাল প্রিন্সিপালটা আমি ওপেনলি বলেছি। আমি যদি হস্তক্ষেপই করতে চাবো, আমি কি গাধা, আমি কি ওপেনলি বলবো? তাহলে আমি ফোন করে বলবো যে এটা করো। দুইটা বিষয় প্রফেসর আসিফ নজরুল, আপনি আইনের শিক্ষক হওয়ার কারণে জুডিশিয়ারিতে যারা আছে তাদের অনেকেই আপনার ছাত্র, এমনকি উচ্চ আদালতেও আপনার ছাত্রদের মধ্যে অনেকে রয়েছেন। কিন্তু আপনি যখন আইন উপদেষ্টা, মানে সরকারের নির্বাহী বিভাগের চেয়ারে বসে যখন এই কথা বলেন, তখন যারা জুডিশিয়ারি মানে যারা চালান তাদের ক্ষেত্রে এটা মনে হইতে পারে কিনা যে স্যার আমাদেরকে ধমক দিচ্ছেন, যেই ধমকটা আসলে আপনার দেওয়ার কথা না? যে ধমকটা তো খুব ভালো ধমক। হুটহাট করে জামিন দিবেন না মানে যেটা জামিন পাওয়ার যোগ্য না সেটা দিবেন না, আর যেটা জামিন পাওয়ার যোগ্য সেটা দিবেন। এটা ধমক কোথায় হলো? এটা সৎ উপদেশ। আমি তো বলেছি যে জামিন পাওয়ার যোগ্য মানে বঞ্চিত করবেন না। এখন আমরা আপিল টু আপিল কম্পেয়ার করি, ধরেন আনিসুল হক সাহেব যদি এই কথা বলতেন শেখ হাসিনা আমলে, আপনি এটা পছন্দ করতেন কিনা বিং ল মিনিস্টার? ঠিক এই কথাটাই আনিসুল হক বললে, হ্যাঁ আনিসুল হক এটা বললে পছন্দ করতাম না, কারণ আনিসুল হক 15 বছর বিএনপির লোকদেরকে যেভাবে জামিন বঞ্চিত করেছেন, উনার আমলে খালেদা জিয়ার যেভাবে বিচার হয়েছে, তারেক রহমানের যেভাবে বিচার হয়েছে, উনার আমলে যেভাবে গুম করা হয়েছে, ওই আমলের প্রেক্ষিতে মনে হতো এই লোকটার মধ্যে অশুভ কোনো চিন্তা আছে, প্রত্যেকটা কথার মধ্যে একটা অশুভই আছে। আমরা তো এগুলি করি নাই, আমরা তো কাউকে গুম করি নাই। কিন্তু জামিন দেওয়ার ক্ষেত্রে কি করেছেন প্রফেসর আসিফ নজরুল, আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধরেন আমার বন্ধু শাকিল, তার স্ত্রী রূপা, তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলায় তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায়? আমি তো আটকানোর জায়গা দেখি না। মামলা থাক, হত্যা মামলা থাক, আরো 10টা মামলা থাক, কিন্তু তাদেরকে জামিনে কোথায় আটকায়? আমি তো আইনের জামিনে আটকাইতে দেখি না স্যার, আমাকে যদি একটু আলোকিত করতেন। একই তো কথা, সরকারের পছন্দ করে না আপনারা এখন, মানে সরকারের বিরুদ্ধে, সেজন্য আপনি আদালতে রাইখা দিচ্ছেন, মানে তাদের জামিন হবে না। আজকে 10 মাস হয়েছে। আচ্ছা, আমি মাঝখানে আপনার কথা শুনি না, বাট আমি বুঝতে পারছি আপনি শাকিল ফারজানার উপর কথা বলেছেন। দেখেন, আপনাকে আমি একটা স্পষ্ট কথা বলি, আপনারা একটু জিনিস লক্ষ্য করবেন। কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বিচারিক আদালতে থেকে জামিন হয়েছে, কিছু ক্ষেত্রে হওয়ার পরই আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শোন অ্যারেস্ট দেখিয়েছে, কারণ অন্য কেউ লোক মামলা করে দিয়েছে। যেমন একটা এক্সাম্পল আপনাকে বলি, ইঞ্জিনিয়ার মোশাররফ, সাবেক এমপি দবিরুল ইসলাম, ওনারা অসুস্থ, ওনারা কিন্তু জামিন পেয়েছে, 3-4টা মামলা জামিন পেয়েছে। তারপর সাথে সাথে জামিন পাওয়ার সাথে সাথে, এখন বিএনপি করে না জামাত করে নাকি ছাত্ররা করে আমি জানি না, সাথে সাথে একটা মামলা হয়, সাথে সাথে শোন অ্যারেস্ট দেখায়। আপনি এগুলি স্ক্রুটিনাইজ, 2-3 সপ্তাহে 1000-1500 লোক মারা যাওয়ার পর মানুষের মনে যেই ক্রোধ তৈরি হয়, মানুষের মনে বিচার বিভাগ পুলিশের প্রতি যে রাগ তৈরি হয় যে 15 বছরে তুমি আমার জামিন দাও নাই, 15 বছরে তুমি আমার ফলস কেসে ঢুকাইছো, তখন বিচারক কি নিজেই ভয় পায় কিনা, বিচারক কি সেনসিটিভিটির বিচারে সে নিজেই জামিন দিতে ভয় পায় কিনা, সেটা তো জিজ্ঞেস করার এখতিয়ার আমার নাই। এগুলি অনেক কিছু ডাইমেনশন আছে। এই পরিস্থিতি বাংলাদেশে কখনো হয় নাই। আমি আপনাকে শুধু একটা তথ্য দেই, কারণ আমারও কিছু বন্ধু বান্ধব আছে যারা এখন সরকারি চাকরি করেন, তাদের একজনের সঙ্গে পরিচয় করাই দিলেন, তিনি উত্তরাঞ্চলের একটি জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমাদের সমন্বয়কদের একজন তাকে একটা ফোন করা ওইখান থেকে উদ্যোগ করায় নিয়ে আসছেন। এই হচ্ছে গল্প। তারপরে আর স্বাভাবিকভাবে মামলা কার্যটা কেমনে চলবে? আর আমাদের দর্শকদের মধ্যে দুইটা জায়গায় না আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন মন্ত্রণালয়ের অধীনেই। অসম্ভব কোন সমন্বয়কের ফোনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করব? পরীক্ষা নিয়ে পরীক্ষা হয়তো আপনার অজান্তেও হইতে পারে, আমি জানি না তাকে অসম্ভব হতে পারে, আমি জানি না, কিন্তু অসম্ভব। আচ্ছা, আপনি আমাকে এরকম চিনেন? আমি শেখ হাসিনাকে ভয় পাই না, একটা সমন্বয়ক বলবে আমি ওটা চেঞ্জ করে দিব। এখন শোনেন, আমাদের এখানে কিছু চেঞ্জ হয়েছে। যেটা হয়েছে, আপনার স্থানীয় পর্যায়ে আইনজীবীদের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। কিছু বিচারক আছে তারা ইনসিকিউর ফিল করেছে, বিকজ ওই এলাকায় তাদের জাজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন আছে, মানুষ ক্ষিপ্ত ছিল, তারা রিকোয়েস্ট করে জায়গা চেঞ্জ করেছে। আর কিছু বিচারকের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ ছিল, তাদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা হয়েছে। এখানে কোনো সমন্বয়কের কথায় বা কারো কথায় আমরা কাউকে পরিবর্তন করি নাই। সরি, আপনাকে যে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ করলাম, আপনি উনাকে বললেন আমার সাথে গোপনে যায় দেখা করে দেখাতে, আমি তাকে প্রতিকার দিব যদি এরকম কিছু আমার অজান্তেও হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, আমি তাকে বলবো অবশ্যই, এবং তিনিও নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং তিনি নিশ্চয়ই সরাসরি বলবেন হয়তো। আর আমাদের দর্শক আরেকটা প্রশ্ন করেছেন যে এই যে
চার পাঁচটা বিষয় নিয়ে, একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, দুই হচ্ছে সাগর রুনির হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি কোনো এটা কিছু বলবেন কিনা, সবচেয়ে বেশি প্রশ্ন আর কি এগুলি নিয়ে, এবং বিডিআর মিউটিনি যেটা আছে সেটার ক্ষেত্রে সরকার কোনোভাবে ওই মামলাটাকে সেনাবাহিনীর ভয়ে বা অন্য কোনো কিছুর কারণে প্রভাবিত করতেছে কিনা। চিন্ময় কৃষ্ণ দাস, প্রথম কথা হচ্ছে বাকি যে দুটো প্রসঙ্গ বলছে সেটা আমার মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না, আমি এটা সম্পর্কে আপনাকে কারেক্ট ইনফরমেশন দেওয়ার মতো অবস্থায় নাই। চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে উনি সম্ভবত হাইকোর্টে জামিন পেয়েছিলেন, রাইট? হাইকোর্টে জামিন পেয়েছিলেন, হাইকোর্টে জামিন পাওয়ার পর এগেইন ওনাকে বোধহয় নতুন কেস দেওয়া হয়েছে। আপনি একটু খোঁজ দিন, যখন একটা নতুন কেস দেওয়া হয় ওই কেসটা কি আমরা পুলিশ দিয়েছে বা সরকার দিয়েছে, আপনি খোঁজ দিয়ে দেখেন। আপনাকে আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বললাম, আপনি বলতে চান না শেখ হাসিনা গভর্নমেন্টের সাথে আমাদের পার্থক্য হচ্ছে শেখ হাসিনা গভর্নমেন্ট আমলে পুলিশ নিজে মামলা দিত, আমাদের সময় পুলিশ মামলা দিয়েছে কিনা আপনাকে চ্যালেঞ্জ করলাম। মামলা দেয় বিএনপির লোক, মামলা দেয় জামাতের লোক, মামলা দেয় ছাত্রদের নেতৃত্বে পরিচিত গণঅভ্যুত্থানের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা, মামলা দেয় আপনার কিছু আইনজীবী লোক সাজেশে, মামলা হয় ক্ষোভ থেকে, মামলা হয় বিচারের প্রত্যাশা থেকে, মামলা হয় ব্যবসা বাণিজ্যের লোক থেকে, কোনোটার মধ্যে সরকার কোনোভাবে ইনভলভ না। এখন একটা এরকম পরিস্থিতিতে 15 বছর যারা ক্ষুব্ধ, বিরক্ত, বঞ্চিত, মর্মাহত, ক্রুদ্ধ, তাদের প্রত্যেকটা অ্যাকশনকে আমরা খালি আহ্বান জানাতে পারি। আমি তো ওই অ্যাকশনের পার্ট না, আমি তো সেটা করছি না। শেখ হাসিনা আমলে সরকার নিজে করতো মামলা। ওকে, আমরা প্রফেসর আসিফ নজরুল, আপনি যেমন আমাকে মানে